রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ আগুন। ফায়ার সার্ভিসের 1.5 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে পুড়ে ছাই বেশিরভাগ ঘর। বাস্ট হওয়ার পরে দিয়া এই 2:30টার দিকে তিনি শব্দ পাইতেছি আগুন লাগছে আগুন লাগছে। খালি মাল সামনে হ্যাঁ সব বাইর করতে পারি না, কোন জীবনটা লই বাইরে হইছি। দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে মধ্যরাতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণজাগরণ মঞ্চের লাকি সহ দোসরদের গ্রেফতারের দাবি। গাজীপুরে সড়ক দুর্ঘটনায় গার্মেন্টস শ্রমিক নিহত। ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ, যানজটে ভোগান্তি। 5 দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি। সেবা ব্যাহত হওয়ায় ভোগান্তিতে রোগী ও স্বজনরা। ভাটারা থানার হত্যা মামলায় আতিকুল ও সালমান গ্রেফতার। আলাদা হত্যা মামলায় এমপি পলক ও সুলেমানের 3 দিন করে রিমান্ড। কুষ্টিয়া চালের দাম কেজিতে বেড়েছে 2 থেকে 3 টাকা। সংকট বোতলজাত সয়াবিনেও। বিপাকে ভোক্তারা দ্রুত সংকট নিরসনের দাবি। এবং ইউক্রেন যুদ্ধ বন্ধে ওয়াশিংটন কিয়েভ আলোচনায় অগ্রগতি। 30 দিনের যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি জেলেনস্কি। মস্কো সম্মত হবে আশা ট্রাম্পের। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরে, আপনাদের সঙ্গে আছি আমি তোয়া আফরোজ। এবারে বিস্তারিত। সেহরির সময় মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের 8টি ইউনিটের 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তার আগেই পুড়ে যায় বস্তিটির বেশিরভাগ ঘর। তবে ঠিক কী কারণে আগুনের সূত্রপাত তার কিছুই জানা যায়নি। এই ঘটনায় শেষ সম্বল হারিয়ে নিঃস্ব হয়েছেন অনেকে। বিস্তারিত জানাচ্ছেন ফাহিম ইউসুফ। সিয়াম সাধনার মাসে সেহরির ঠিক আগ মুহূর্তে নগরবাসী যখন সেহরির প্রস্তুতি নিচ্ছে, তখন পুড়ছে মহাখালীর সাততলা বস্তির কয়েকশো ঘর। সহায় সম্বল হারিয়ে বাকরুদ্ধ বস্তিটির বাসিন্দারা। প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত প্রায় 3:30টায় সাততলা বস্তিতে আগুন লাগে। মুহূর্তেই আগুনের লেলিহান পুরো বস্তিতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে তেজগাঁও ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে একে একে আরও 7টি ইউনিট যোগ দেয়। প্রায় 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এখানে ঢুকার রাস্তাঘাট খুবই সরু, যেখান দিয়ে আমাদের গাড়িগুলো ঢুকতেছে না। তো 12টি ইউনিটের মধ্যে 8টা ইউনিট আমাদের এখানে কাজ করেছে, আর 4টে ইউনিটকে আমরা স্ট্যান্ড বাই রেখেছি। আমরা এখনো আহত বা নিহতর কোনো মেসেজ পাই নাই। আর ক্ষয়ক্ষতি যেটা বলতে আমরা এক একজনের কাছে এক এক রকম তথ্য পাচ্ছি, বাট এটা তদন্ত কমিটি হবে, তদন্ত কমিটি অ্যাকচুয়াল তথ্য বের করতে পারবে। তবে ঠিক কী কারণে আগুনের সূত্রপাত সে সম্পর্কে কিছুই বলতে পারেনি সেখানকার বাসিন্দারা। এই 2:30টার দিকে তিনি শব্দ পাইতেছি আগুন লাগছে আগুন লাগছে। এরপর যে উন্মাল করে সবাই বাইরে আসছে। যেখানে আগুনের সূত্রপাত ওই কাছেই একটা মিটার রুম আছে, মিটার রুমের উপর আবার ট্রান্সফরমার আছে, বড় ট্রান্সফরমার। এইসব বিষয়গুলো তো আমরা বুঝি না আসলে, বাট ওইখানে বিশাল বড় একটা ব্লাস্ট হয়েছে, যেটার কারণে আগুনটা আরো বেড়ে গেছে। কিন্তু ভাই, আকস্মিক এই অগ্নিকাণ্ডে নিজেদের ঘর থেকে সরাতে পারেনি কোনো মালামাল। শূন্য হাতে জীবন নিয়ে বের হন তারা। ওই কোনায় আপনার দাও দাও করে আগুন জ্বলতেছে। আপনার একবারে 5 মিনিটের মধ্যে আপনার প্রায় 200-300 ঘর একদম পুড়ে গেছে। ঘটনা কিভাবে জানি না, আমরা কিছু ঘুমাইয়া ভাত খাই তোর মুহূর্তে শুনি যে আগুন আর আগুন, কিভাবে কি লাগছে না লাগছে কইতে পারি না। এই ঘটনায় সাততলা বস্তির পুড়ে গেছে বেশিরভাগ ঘর। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। পুলিশের ওপর হামলা এবং ফ্যাসিবাদী দোসরদের গ্রেফতারের দাবিতে মধ্যরাতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলপাড়া থেকে মিছিল নিয়ে বের হন শিক্ষার্থীরা। এ সময় তারা 2013 সালের গণজাগরণ মঞ্চের মুখপাত্র লাকি আক্তারকে পুলিশের ওপর হামলার মূল ব্যক্তি ও ফ্যাসিবাদের দোসর উল্লেখ করে তাকে গ্রেফতারের দাবি জানান। এছাড়া এ ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেফতারের দাবি করেন শিক্ষার্থীরা। মিছিলটি হলপাড়া থেকে বেরিয়ে টিএসসি ঘুরে শাহবাগে গিয়ে শেষ হয়। তাদের দাবি, মঙ্গলবার বিকেলে ধর্ষণ বিরোধী পদযাত্রার নামে পুলিশের ওপর হামলা চালানো হয়। এতে রমনা বিভাগের সহকারী কমিশনার আব্দুল্লাহ আল মামুন, উপ পুলিশ কমিশনার মোহাম্মদ মাসুদ আলম, 2 নারী পুলিশ সদস্য এবং 3 জন পুরুষ কনস্টেবল আহত হন। জাতিসংঘের মহাসচিব আসার আগে কোন কোলাঙ্গাররা কোন উদ্দেশ্য নিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে, মানুষকে দেখাচ্ছে
ডাক্তাররা তারা হচ্ছে কোন জায়গায় মঞ্চ তৈরি করে এই বাংলাদেশে যে বিচারহীনতা সংস্কৃতি সে তৈরি করেছিল। তাদের সিলসিলার যে সমস্ত গুণাগার রয়েছে তারা আজকে আমার দেশের দায়িত্বরত পুলিশ বাহিনীর হামলা করেছে। শেয়ার করে দিতে যাচ্ছি যে বিচারহীনতা সংস্কৃতি হারা হয়েছিল সেই বিচারহীনতা সংস্কৃতি মারিয়ে আমরা শাহবাগীদের বিচার করব ইনশাআল্লাহ। গাজীপুরের বাঘের বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় এক শ্রমিক নিহতের ঘটনায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। বুধবার সকাল ৮টার দিকে আন্দোলন শুরু করে শ্রমিকরা। আন্দোলনরত শ্রমিকরা জানান, গোল্ডেন রেফট গার্মেন্টস লিমিটেড কারখানার শ্রমিক জান্নাতুল ফেরদাউস তামান্না বুধবার ভোর ৫টা ৪০ ব্যাটারি চালিত অটোরিকশায় কারখানায় আসছিলেন। এ সময় ট্রাক চাপায় তিনি নিহত হন। এরপর প্রতিবাদে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। যশোরে চোরা চালানিদের ধরতে ধাওয়া করার সময় দুর্ঘটনার কবলে পড়ে এক বিজিবি সদস্য নিহত হয়েছে। এই সময় আহত হয়েছে আরও এক বিজিবি সদস্য। মঙ্গলবার রাত ৮টার দিকে বেনাপোল পুটখালী সীমান্তের ১২ পোতা পুটখালী সড়কে দুর্ঘটনা ঘটে। বিজিবি জানায়, নিয়মিত টহল দলের সদস্যরা মোটরসাইকেল যোগে চোরা চালানিদের ধাওয়া করলে দ্রুত গতির কারণে রাস্তার পাশে কালভার্টের সাথে ধাক্কা লেগে ২ বিজিবি সদস্য আহত হয়। তাদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিজিবি সদস্য সিপাহী মোহাম্মদ মোজাম্মেল হককে মৃত ঘোষণা করেন এবং তার সাথে থাকা হাবিলদার দেলোয়ার হোসেনকে গুরুতর আহত অবস্থায় যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানায় বিজিবি। বাধ্য হব। আপনারা দেখেছেন ইতিমধ্যে আমরা আউটডোরের চিকিৎসা সেবা বন্ধ করেছি। রায় যদি না আসে তাহলে এখন কিন্তু বর্তমানে আমাদের হাসপাতালে ইমার্জেন্সি চিকিৎসা ব্যবস্থা চালু আছে। তো ইমার্জেন্সি চিকিৎসা ব্যবস্থা দিতে চিকিৎসকরা বিব্রতকর পরিস্থিতিতে পড়বে এবং তারা কিন্তু ইমার্জেন্সিতে চিকিৎসা দিবে না। রায়ের উপর ডিপেন্ড করতেছে এর পরবর্তী পরিস্থিতি কি হবে বাংলাদেশের। সে ঘুরে যাচ্ছে, কি করবে এখন? শিশু অসুস্থ, ভিতরে বন্ধ, তাই বলছে আজকে তো লোক সব এখানে আন্দোলন করছে, তাই বলছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর ধানমন্ডি থানার রিয়াজ হত্যা মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের ফের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মোহাম্মদ জুনায়েদ রাষ্ট্র ও আসামি পক্ষে শুনানি শেষে রিমান্ড মঞ্জুর করেন। এদিকে লালবাগ থানার হত্যা মামলায় সাবেক এমপি সুলেমান সেলিম ও ধানমন্ডি থানার মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের ছেলে জ্যোতিকে ৩ দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকি। এছাড়া ভাটারা থানার হত্যা মামলায় সাবেক মেয়র আতিকুল ইসলাম ও সালমান এফ রহমানকে গ্রেফতার দেখানো হয়েছে। পঞ্চগড় সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে নিহত বাংলাদেশি যুবক আল আমিনের মরদেহ ভারতে নিয়ে যাওয়ার ৩ দিন পর ফেরত দিয়েছে বিএসএফ। মঙ্গলবার রাত ৯টায় পঞ্চগড়ের বাংলা বান্ধা সীমান্তের জিরো লাইনে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর উপস্থিতিতে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। মরদেহটি রাতেই বাড়িতে নেওয়া হলে ভিড় জমায় আত্মীয় স্বজন ও গ্রামবাসী। একই সাথে কান্নায় ভেঙে পড়েন সবাই। বুধবার সকালে জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়েছে। নতুন রাজনৈতিক দল নিবন্ধনে থাকছে না নতুন কোনো শর্ত, তবে পুরানো শর্ত শিথিলে সংস্কার কমিশন সুপারিশ করলেও তা আমলে নেয়নি নির্বাচন কমিশন। ডিসেম্বরে নির্বাচন দিতে হলে সবকিছুকে আমলে নেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। দেশ টিভিকে একান্ত সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। শিউলি রায়ের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মনিরুল ইসলাম। ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন, তাই নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে নির্বাচন কমিশন। আবেদনের শেষ সময় ধার্য করা হয়েছে 20 এপ্রিল। এর মধ্যে যারা নিবন্ধনের আবেদন করবে তাদের জন্য থাকছে না নতুন কোনো শর্ত। আগামী 20 এপ্রিল
2025 তারিখ পর্যন্ত নির্ধারিত শর্ত পূরণ করে আমাদের কাছে আবেদন করবেন, আমরা সেটা পর্যালোচনা করব এবং তার পরবর্তীতে যে নিবন্ধন প্রক্রিয়া আছে সেটা সম্পন্ন করব। কোনো পরিবর্তন নেই। এর আগে যে বিধিগত ব্যবস্থাগুলো ছিল যে 1/3 জেলা পর্যায়ের 100টা উপজেলা পর্যায়ে এবং অন্যান্য যে শর্তগুলো আছে সেটা বিজ্ঞপ্তিতেও এটা দেওয়া আছে। নতুন কোনো শর্ত এখানে আলাপ করা হয়নি, কোনো শর্ত শিথিলও করা হয়নি। তবে পুরনো শর্ত শিথিলে নির্বাচন সংস্কার কমিশন সুপারিশ করলেও তা আমলে নেয়নি নির্বাচন কমিশন। তারা বলছে ডিসেম্বরে নির্বাচন, তাই নতুন দল নিবন্ধন সহ সব কার্যক্রম শেষ করতে হবে দ্রুততার সাথে। ট্র্যাডিশনালি জারি করে থাকি, কারণটা হচ্ছে যে সব সময় যদি রাজনৈতিক দল নিবন্ধনের আবেদন করে, দেখা যাবে যে শিডিউল ডিক্লারের কয়েকদিন আগে এসে একজন আবেদন করলেন যে আমি নিবন্ধন চাই, তখন দেখা যাবে যে সময়ের স্বল্পতার কারণে তিনি তার রেজাল্টটা পাবেন না, আমরাও দিতে পারব না। সেজন্য একটা ডেডলাইন ধরে আমরা একটা বিজ্ঞপ্তি দিয়ে থাকি, যাতে রাজনৈতিক দল যারা নিবন্ধন চাবেন তারাও একটি সময়সীমার ভিতরে তাদের প্রস্তুতি নিয়ে সঠিকভাবে একটা আবেদন করার সুযোগ পান। সেই অর্থেই বিজ্ঞপ্তিটা জারি করা। তবে নতুন করে নিবন্ধন নেয়ার তালিকায় সবথেকে আলোচনায় আছে ছাত্রদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, আগামী নির্বাচন যেন কোনোভাবে প্রশ্নবিদ্ধ না হয় সেই ব্যাপারে তৎপর থাকবে তারা। এখানে তো ঐক্যমত কমিশন গঠন করা হয়েছে, এখানে সকল রাজনৈতিক দল তাদের মতামতগুলো দেবেন, আমরাও রাজনৈতিক দল হিসেবে আমরা মতামতগুলো রাখবো এবং সেই সাথে এখানে আমরা তো লক্ষ্য রাখছি যে কিভাবে আসলে এখানে নির্বাচন নিয়ে সকলে যে পরিমাণ আগ্রহ এবং উদ্দীপনা দেখাচ্ছেন, আমরাও একই মাত্রায় আগ্রহ আছে, কিন্তু সেই সাথে আমরা চাই যে সামনে নির্বাচনটি অ্যাবসলুটলি প্রশ্নহীন একটি নির্বাচন হোক, যাতে করে আমরা গত 3টা নির্বাচনের ট্রমা কাটিয়ে উঠতে পারি। সেই জায়গা থেকে আমরা আমাদের জায়গা থেকে তো যেই প্রশ্নবিদ্ধ জায়গাগুলো আছে সেখানে আমরা অবশ্যই আমাদের মতামত এবং ভূমিকা পালন করব। এখানে প্রতিবাদ প্রয়োজন হলে আমরা প্রতিবাদ করব এবং যদি পাল্টানোর জন্য কোনো কথা বলা লাগে আমরা সেটাও করব। বর্তমানে ইসিতে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা 49টি। নতুন নিবন্ধন শেষ হওয়ার পরে যার সংখ্যা আরও বাড়বে, ফলে বাড়বে নির্বাচন কমিশনের কাজের পরিধিও। সেভাবে প্রস্তুতি নিয়ে রাখছে তারা। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। ভারতের গণমাধ্যমে বাংলাদেশের সেনাবাহিনী নিয়ে প্রকাশ করা সংবাদ মিথ্যা ও পরিকল্পিত বলে দাবি করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। মঙ্গলবার রাতে আইএসপিআর এর বিবৃতিতে বলা হয়, ভারতীয় গণমাধ্যম দ্য ইকোনমিক টাইমস এবং ইন্ডিয়া টুডে সম্প্রতি সেনাবাহিনীতে অভ্যুত্থানের সম্ভাবনা এবং চেইন অব কমান্ড ভাঙার মতো ভিত্তিহীন ও মন গড়ার প্রতিবেদন প্রকাশ করেছে। উদ্বেগ প্রকাশ করে বিবৃতিতে বলা হয়, এই প্রতিবেদনগুলো সম্পূর্ণ মিথ্যা এবং সুস্পষ্টভাবে একটি পরিকল্পিত বিভ্রান্তিমূলক প্রচারণার অংশ, যা বাংলাদেশের স্থিতিশীলতা ও সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে করা হচ্ছে। এতে উল্লেখ করা হয়, ভারতের দ্য ইকোনমিক টাইমস একাধিকবার এ ধরনের ভুয়া খবর প্রকাশ করেছে। বারবার এ ধরনের অসত্য তথ্য প্রচার তাদের উদ্দেশ্য ও বিশ্বাসযোগ্যতা নিয়ে গুরুতর প্রশ্ন তোলে। বিবৃতিতে আইএসপিআর সব সংবাদ মাধ্যমকে অপ্রয়োজনীয় উত্তেজনা ও বিভ্রান্তি ছড়ায় এমন মিথ্যা বক্তব্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানায়। পাঁচ দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়েছে তারা। কর্মবিরতি খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নিয়াজ মোর্শেদ। নিয়াজ, দাবির বিষয়ে কি বলছেন আন্দোলনকারীরা, বিস্তারিত আমাদেরকে জানাবেন। ইতিমধ্যে আন্দোলনকারীরা কিন্তু শহীদ মিনারে এসে অবস্থান নিয়েছে এবং রাজধানীর যে বিভিন্ন মেডিকেল কলেজ আছে সেই মেডিকেল কলেজের যেসব ইন্টার্ন চিকিৎসক রয়েছেন তারা কিন্তু শহীদ মিনারে, কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়েছে। সেই সাথে যারা ডাক্তার রয়েছেন তারাও কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। তাদের যে 5 দফা দাবি, তার এমবিবিএস এবং বিডিএস পাস ছাড়া আসলে কেউ যেন ডাক্তার আর তাদের নামের পিছনে না লাগাতে পারে তেমনটি দাবি করেছেন এবং সেই সাথে সাথে যেন তারা চেম্বার না করতে পারেন তেমন দাবিও কিন্তু তাদের আছে। এবং যদি আরেকটু বলে রাখি যে আজকে কিন্তু এবং তাদের কিন্তু দেখা
এবং যদি বিভিন্ন সময় চিকিৎসকের বলে যদি রোগী মারা যায় সেক্ষেত্রে আসলে যে হয়রানি তারা শিকার হয় সেটি আসলে আপনার একটা আইনের আওতায় আনার তাদের আসলে দাবি রয়েছে এবং সেই ক্ষেত্রে কিন্তু আজকে কিন্তু তারা কিন্তু দ্বিতীয় দিনের মতো এই আন্দোলন কিন্তু আজকে চালাচ্ছে এবং যদি একটু বলে আপনাকে একটু বলেই যে আজকে কিন্তু আপনার তাদের কর্মবিরতি চলছে এবং সব মেডিকেল কলেজেই কিন্তু আসলে তাদের কর্মবিরতি চলছে এবং তারা সব চিকিৎসকরা আজকে এখানে উপস্থিত রয়েছেন এবং আমরা দেখেছি সিলেট এমজি উসমানী কলেজের মেডিকেল কলেজ থেকে শিক্ষার্থীরা এখানে এসে উপস্থিত হয়েছেন এবং সেই সাথে আপনার মধুমতি মেডিকেল কলেজ কুমিল্লা সেখান থেকেও কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন এবং রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের যারা ইন্টার্ন চিকিৎসক রয়েছে তারাও এখানে এসে উপস্থিত হয়েছেন এবং আপনাকে আরেকটু তথ্য জানিয়ে রাখি যে এখানের আসলে অবস্থান শেষে তারা কিন্তু ঠিক 2টা নাগাদ তারা কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়ের দিকে একটা গণপদযাত্রা করবে এমনটি কিন্তু আমাদেরকে তারা জানিয়েছেন এবং সেই সাথে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কিন্তু তারা কিন্তু আপনার এই আন্দোলন কিন্তু আসলে তারা চালিয়ে যাবেন এমনটি তারা কিন্তু আমাদেরকে বলেছেন এবং এখনো কিন্তু আসলে তারা এখানে বিভিন্ন রাজধানীর বিভিন্ন স্থান থেকে বিভিন্ন মেডিকেল কলেজ থেকে শিক্ষার্থীরা এসে জড়ো হচ্ছেন এবং ঠিক 2টার সময় তারা এখান থেকে আপনার গণপদযাত্রা করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দিকে যাবেন এমনটি তথ্য আমাদেরকে তারা জানিয়েছেন। এই ছিল আমার কাছে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সর্বশেষ তথ্য। দর্শক, 5 দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী নিয়াজ মোর্শেদ। রমজানমুখী পণ্যের দামের ঊর্ধ্বমুখীর মধ্যেই এবার কুষ্টিয়ায় বাড়ল চালের দাম। সব ধরনের চাল কেজি প্রতি 2 থেকে 3 টাকা বেড়েছে। সংকট রয়েছে বোতলজাত সয়াবিন তেলেরও, ফলে ভোক্তারা পড়েছে চরম বেকায়দায়। দ্রুত সংকট নিরসন সহ বাজার নিয়ন্ত্রণের দাবি সাধারণ ভোক্তাদের। ইরফান আনার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান দাসের রিপোর্ট। স্বাভাবিকভাবে রমজানে চাহিদা কম থাকায় নিম্নমুখী থাকে চালের বাজার, তবে এবছর একেবারেই তা ব্যতিক্রম। দাম কমাতো দূরের কথা, উল্টো রমজানের প্রথম সপ্তাহ থেকে কুষ্টিয়ার বাজারগুলোতে সব ধরনের চালের দাম বেড়েছে কেজি প্রতি 2 থেকে 3 টাকা। সরু মিনিকেট চাল কেজিতে 3 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 80 থেকে 81 টাকায়। কেজিতে 2 থেকে 3 টাকা করে বেড়েছে কাজললতা ও মোটা আটাশ চালের দামও। এছাড়াও সব ধরনের রমজানমুখী পণ্যের দামও ঊর্ধ্বমুখী। তীব্র সংকট দেখা দিয়েছে বাজারে বোতলজাত সয়াবিন তেলেরও। রমজানের শুরু থেকে আমরা এখন পর্যন্ত তেল ওইভাবে পাচ্ছি না। আমাদের এখন তেলের চাহিদা হচ্ছে 5 গ্রাম, সেটা আমাদের 1 গ্রাম তো 1 সপ্তাহ ধরে। বেগুন বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকা কেজি, শসা বিক্রি হচ্ছে হাইব্রিডটা 40 টাকা কেজি, দেশিটা 50 থেকে 60 টাকা কেজি। আর লেবুর দামটা বাড়ছে 40 টাকা হালি একটা বিক্রি হচ্ছে, এটা আর ওই পাশে একটা আছে 50 টাকা হালি। এদিকে রমজানমুখী পণ্যের দামের ঊর্ধ্বগতির মধ্যেই নতুন করে চালের দাম বাড়াই ক্ষুব্ধ সাধারণ ভোক্তারা পড়েছেন চরম বিপাকে। দ্রুত সংকট নিরসন সহ বাজার নিয়ন্ত্রণের দাবি তাদের। চাল ছিল 1620 টাকা 50 টাকা বস্তা গোল্ডেন মিনিকেট চাল, সেই চাল এখন খাইতেছে 2000 টাকা বস্তা। প্রত্যেকটা বাজারে যদি প্রশাসনের লোক থাকে তো এমনিতেই নিয়ন্ত্রণ আসবে। রমজান মাসের উপলক্ষে দাম বেশি না, এর আগের তুলনায় কেন দাম বেশি হচ্ছে এটা আপনাদের দেখা উচিত, তদারকি করা উচিত। আর জেলা প্রশাসক বলছেন বাজারে দ্রব্যের দাম বৃদ্ধির পেছনে কাজ করছে অদৃশ্য শক্তি, যা খুঁজে পাচ্ছেন না তারা। তবে নিয়মিতই বাজার তদারকি করছেন বলে জানান তিনি। অদৃশ্য কিছু হাত আছে যেগুলিকে আমরা মানে সত্যিকার অর্থে খুঁজে পাচ্ছি না প্র্যাকটিক্যালি, সে কারণে কিছু সমস্যা তো আছেই। সেগুলো যদি আমরা ধরতে পারি তাহলে এটা আমার মনে হয় যে খুব সহজেই সমাধান করা যাবে। রমজানে যখন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ব্যবসায়ীরা নামে দ্রব্যের দাম কমানোর প্রতিযোগিতায়, তখন বাংলাদেশের ব্যবসায়ীরা নামে অধিক মুনাফা লুটতে। তাই এসব মুনাফালোভী ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি সাধারণ ভোক্তাদের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। তামাক চাষে কৃষকদের নিরুৎসাহিত করা হলেও মেহেরপুরে কোনোভাবেই বন্ধ হচ্ছে না তামাকের উৎপাদন ও বিপণন। বিভিন্ন কোম্পানির প্রচার ও প্রণোদনায় প্রলুব্ধ হয়ে তামাক চাষে ঝুঁকছেন চাষিরা। পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর হলেও এই তামাক চাষ কোনো উদ্যোগ নেই স্থানীয় কৃষি বিভাগের। মেহেরপুর থেকে আক্তারুজ্জামানের তথ্য ছবিতে জানাচ্ছেন আব্দুল্লাহ আল মারুফ। বিস্তীর্ণ এলাকা জুড়ে এই সবুজ সমাহার কোনো সবজি কিংবা ফলমূলের নয়। পরিচর্যায় ব্যস্ত কৃষক যত্ন নিচ্ছেন বিষাক্ত তামাকের। সবজি সহ অন্য ফসলের ন্যায্য মূল্য না পেয়ে মেহেরপুরের কৃষকরা এভাবেই ঝুঁকে পড়ছেন তামাক চাষে। কৃষি বিভাগের তথ্য মতে জেলায় বর্তমানে 950 হেক্টর জমিতে চাষ হয়েছে তামাকের। যদিও তামাক বিরোধী সংগঠনগুলো বলছে এ সংখ্যা এর চেয়েও কয়েক গুণ বেশি। তামাক কোম্পানিগুলো নগদ অর্থ প্রণোদনা দিয়ে কৃষকদের প্রলুব্ধ করছেন। এই জেলাকে যদি সুন্দর রাখতে হয়, পরিবেশ যদি সুন্দর রাখতে হয়,
তাহলে তামাক চাষ তুলে দেওয়ার কোনো বিকল্প নেই। চাষিরা বলছেন গেল 2 বছর সবজি, ধান, পাট সহ অন্য ফসলের দাম পাওয়া যায়নি, তাই লাভজনক হওয়ায় মাটি ও পরিবেশের ক্ষতি জেনেও তামাক চাষ করছেন তারা। নবাদ করতে গেলে লাভ হয় না, সার মাটি দেয় কোম্পানি, সার মাটি দেয়, এই সুবিধা পায় তাই তাকায় তামাক। মাটির যদিও ক্ষতি হয় তবু তো আমাদের বাঁচতে হবে, খেয়ে বাঁচতে হবে। আমরা এই লাভবানের নাকি এই তামাকের আবাদ আমরা করি। তামাক কোম্পানির লোকজন আইসি বিভিন্ন রকম পরামর্শ দেয়, সেই মোতাবেক আমরা কাজ করি। জেলার বিভিন্ন মাঠে ইতোমধ্যেই রোপণ করা হয়েছে তামাকের চারা, আবার কোথাও তামাক পাতা সেকার জন্য তোলা হচ্ছে চুল্লি। এসব চুল্লিতে বিভিন্ন ধরনের পলিথিন ও ঝুট কাপড় পুরানো হয়, ফলে বিকট গন্ধে বাতাস দূষিত হয়। তামাক চাষের জন্য কোম্পানিগুলো আগে থেকেই চাষিদের নগদ টাকা ও কীটনাশক সরবরাহ করে থাকে। কোম্পানির লোক ওই সার দেয়, এই করে 12-14,000 টাকা দেয়, ঘর তোলার টাকা দেয়, এই সমস্তগুলো আমার মাধ্যমে আমরা এইসব কাজগুলো করি। কোম্পানি কিছু চাষ খরচ দেয়, কিছু সার দেয়, কিছু তোমার ওই যে এখন ঘর তোলা কিছু টাকা দেয়, এইভাবে একটু দেয়। জেলা জুড়ে তামাক চাষের দৌরাত্ম্য বাড়লেও নিশ্চুপ স্থানীয় কৃষি বিভাগ। নিজেদের কর্মকাণ্ড নিয়ে কথা বলতেও রাজি হননি কৃষি বিভাগের এই কর্মকর্তা। সরকার পারে না বন্ধ করতে, এক কথায় কিন্তু কেন করে না? এখানে অনেকগুলো ফাংশন আছে, তো এইখানে আমার কথা বলাটা সমীচীন না। পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর তামাক চাষ বন্ধে কৃষকদের নিরুৎসাহিত করতে উদ্যোগ দেখতে চান পরিবেশবিদরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। চতুর্থ শ্রেণীর এক শিক্ষার্থী জমজম ইসলাম রিতুলকে নির্মমভাবে নির্যাতন চালানো হয় মিরপুরের তানজিমুল উম্মা হিফজ মাদ্রাসায়। নির্যাতনের সেই ভিডিওটি মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। মাত্র 10 বছর বয়সী জমজমকে নির্যাতন করে মাদ্রাসাটির 8ম শ্রেণীর 3 শিক্ষার্থী। বিষয়টি প্রাথমিকভাবে মাদ্রাসায় জানাজানি হলে তা ধামাচাপা দেওয়ার চেষ্টা চালায় মাদ্রাসার কর্তৃপক্ষ। বিস্তারিত রাফিউল ইসলাম রাতুলের রিপোর্টে। তানজিমুল উম্মাহ হিফজ মাদ্রাসার 4র্থ শ্রেণীর ছাত্র জমজম ইসলাম রিতুলকে এভাবেই পাশবিক নির্যাতন করে একই মাদ্রাসায় পড়ুয়া 8ম শ্রেণীর 3 শিক্ষার্থী ইয়ামিন, মামুন ও সিয়াম। দেশ টিভির হাতে আসা সেই সিসিটিভি ফুটেজে দেখা যায় মাদ্রাসার একটি কক্ষে 4 ফেব্রুয়ারি রাত 8টা থেকে রিতুলকে লাঠি দিয়ে টানা 1 ঘন্টা বেধড়ক মারধর করা হয়। আমাকে 7 তলা থেকে 5 তলায় নিয়ে আসা হয়েছে, জোরাজোরি করে ডাইকা আনতেছিল। তারপর আমি বলছি যে একটা উস্তাদজি দেখছিল, বলছিলাম উস্তাদজি আমাকে মারতে নিয়ে যায়। তারপর উস্তাদজি দেখা তেমন কোনো গুরুত্ব দেয়নি, একটু ছড়াই চলে গেছে। তারপর আমাকে রুমে নেওয়ার পর কাননকে অনেক মারাইতেছিল, আমাকে কানন মারছে। তারপর ওই মামুনরা এসে বলে তোর মায়ের ভাল লাগতেছে না, তুই কিভাবে মারস, কেমনে কি করস। তারপর ওরা এসে আমাকে ইচ্ছা মতো মারছে। ভুক্তভোগীর নির্যাতনের বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে 2টি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেন। বিষয়টি প্রাথমিকভাবে মাদ্রাসায় জানাজানি হলেও তা ধামাচাপা দেওয়ার চেষ্টা চালায় মাদ্রাসা কর্তৃপক্ষ। ঘটনার সত্যতা জানতে মিরপুরের রূপনগরে ওই মাদ্রাসায় যায় দেশ টিভি। সেখানে গিয়ে পাওয়া যায়নি মাদ্রাসার দায়িত্বে থাকা কর্তৃপক্ষের কাউকেই। তবে অফিস কক্ষে উপস্থিত থাকা এক শিক্ষককে পাওয়া গেলেও কথা বলতে না চাইলে গোপনে ধারণ করা হয় তার বক্তব্য। ওদের মারছে বলতে ওই যে ওদের মানে টাকাদের জন্য আর কি যা করার জোর পূর্বক যা করার। ও যদি বলতো স্যারকে তাহলে এই ঘটনাটার সামনের দিকে আগাইতো না। মাদ্রাসার দায়িত্বে থাকা প্রিন্সিপালকে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলেও ফোন ধরেননি তিনি। এ ঘটনা ধামাচাপা দিতে ভুক্তভোগী রিতুলের পরিবারকে মাদ্রাসা কর্তৃপক্ষ হুমকি ধামকিও দিয়েছে বলে অভিযোগ তাদের। আমার বড় ভাইয়ের বিছানা কি বন্ধ করে দিবে, আমার বড় ভাই কিছু করতে পারবে না। আমার মেজু ভাইকে বলছে তোরে আমি দেখা নিমু, খারাপ খারাপ কমেন্ট মন্তব্য, আমার ভাই নাকি কুলাঙ্গার, এইসব ওনাদের ভাঙচুর করছে, এটার আমি বিচার চাই। রাফিউল ইসলাম রাতুল, দেশ টিভি, ঢাকা। মুসলিম স্থাপত্যশৈলীর একটি অনন্য নিদর্শন সাতক্ষীরার প্রবাজপুর শাহী জামে মসজিদ। বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ এটি, অথচ সুদৃষ্টির অভাবে ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়েছে মসজিদটি। সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমনের তথ্য ছবিতে আরো জানাচ্ছেন নাসরিন আক্তার। বাংলাদেশের সর্বদক্ষিণ পশ্চিম অঞ্চলের সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলায় প্রবাজপুর গ্রামে অবস্থিত প্রবাজপুর শাহী জামে মসজিদ। 1693 খ্রিস্টাব্দে সম্রাট আওরঙ্গজেব শাসনামলে নির্মিত হয় এই মসজিদ। সম্রাটের ফৌজদার নবাব নুরুল্লাহ খাঁ মসজিদ নির্মাণে 50 বিঘা জমি দান করেন।
মসজিদটি টাঙ্গাইলের আতিয়া জামে মসজিদ, নারায়ণগঞ্জের শাহী মসজিদের মতো এক গম্বুজ বিশিষ্ট। দৃষ্টিনন্দন এ মসজিদের বহির্বিভাগ দৈর্ঘ্যে 52 ফুট 5 ইঞ্চি ও 39 ফুট 8 ইঞ্চি প্রশস্ত। মসজিদটির অভ্যন্তরে 21 ফুট 6 ইঞ্চির বর্গাকৃতির একটি নামাজের জায়গা আছে। মসজিদটিতে মোট 10টা দরজা থাকলেও বর্তমানে দরজার নিচের অংশে পাতলা প্রাচীর নির্মাণ করে জানালার আকৃতি করা হয়েছে। 3টি অলংকৃত মেহরাবও রয়েছে মসজিদটিতে। আমি পাবনা থেকে আসছি, এখানে শুনলাম যে খুব ঐতিহ্যবাহী মসজিদ, তাই নামাজ পড়তে আসলাম। এই মসজিদটা খুব সুন্দর। পরভেজ খান নামক একজন সৈনিক তার সৈন্যদের নামাজ পড়ার জন্য নাকি এই মসজিদ নির্মাণ করেছিল। যে এই মসজিদটা সংরক্ষণ হোক সরকারিভাবে, এবং এই মসজিদের আদলে আরেকটা এখন মসজিদ বাড়ানো হোক, কারণ প্রতিনিয়ত এখানে মানুষজন আসতেছে নামাজ পড়তে, তো মুসল্লিদের জায়গার সংকট হয়ে যায়। শুধু পুকুরটা বাদে এর আশপাশ সম্পূর্ণ জমি আপনার বেদখল হয়ে আছে এবং এটা বর্তমানে হাইকোর্টে এটা কেস চলমান। সময়ের সঙ্গে সঙ্গে মসজিদটির অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রয়োজনীয় সংস্কারের অভাবে রয়েছে ধ্বংসের ঝুঁকিও। সত্ত্বেও আমরা এই মসজিদে যাতে সংস্কারের কাজ দ্রুত ত্বরান্বিত হয়, প্রত্নতত্ত্ব বিভাগ আমাদের দিকে এই নেক নজর করে। ইসলাম ঐতিহ্যের ধারক প্রবাজপুর মসজিদ রক্ষণাবেক্ষণ ও সংস্কারে দ্রুত উদ্যোগ নেওয়ার দাবি ধর্মপ্রাণ মুসল্লি ও এলাকাবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি।